অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আমিরাতে আটক ৫৭ বাংলাদেশের সাজা মওকুফ। সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালাকানুন বাতিলের দাবি। ৫ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার শুনানি পিছিয়ে। এবং কিডনি রোগের নকল ইনজেকশনে সয়লাব রাজধানী। আসল নকল দুটোই সরবরাহ করেন খোদ ইনসেপ্টার বিক্রয়কর্মী। দায় নিতে নারাজ কোম্পানি। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও অফিসিয়ালদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেলিফোনে রাওয়ালপিন্ডিতে অধিনায়ক শান্তর সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানান তিনি। এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। দেশের ক্রান্তি লগ্নে এই জয় সবাইকে কিছুটা স্বস্তি দিবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের 2টি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে। আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ সহ অফিসিয়ালসদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে। আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরো সুখবর পেতে চাই। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় শুধু বাংলাদেশের ক্রিকেটের নয়, এটা বাংলাদেশের জয়। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ জয় সাধারণ জনগণের জন্য স্বস্তি বয়ে আনবে বলেও মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিজ। এদিকে এই জয়ের কৃতিত্ব লিটন বিরাজকে দিলেন আবু হায়দার রনি। এমন ঐতিহাসিক জয়কে পুঁজি করেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা এই টাইগার পেসারের। এই সাফল্যটা আসলে শুধু বাংলাদেশ দলের নেই, সাফল্যটা বাংলাদেশের সাফল্য। আমরা খুবই আনন্দিত। আমরা জানি যে আমরা একটা কঠিন সময়ের মাঝখান দিয়ে যাচ্ছি এবং আমরা এটাও জানি বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের বিভিন্ন কঠিন সময়ে বাংলাদেশকে যেভাবে একত্রিত করেছে, অন্যান্য ইভেন্ট সেভাবে করেছে কিনা আমি জানি না। তো অল ক্রেডিট গোস টু বাংলাদেশ ক্রিকেট টিম প্লেয়ার্স। বাংলাদেশ জাতির জন্য এরকম একটা অবিস্মরণীয় সাফল্য নিয়ে এসেছে। লিটন আর মিরাজের ওই পারফরমেন্সটা মানে এই আমরা যে ম্যাচটা জিতেছি তাদের দুইজনকে মানে পুরোটা কৃতিত্ব তাদেরকে দিতে হবে। এই পজিটিভ যে এনার্জিটা আসছে এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সামনে যে বড় সিরিজগুলো আছে ওইগুলো তো ভালো করা সম্ভব আমাদের পক্ষে। পাকিস্তানকে তাদের মাটিতেই হারানো দেশের ক্রিকেটের জন্য বিশাল অর্জন। এই সিরিজ জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। টাইগার পেস আক্রমণ নিয়েও প্রশংসা করেছেন তিনি। আমরা যে ক্রিকেটটা খেলি সেটা খেলে আমরা পৃথিবীতে যে জায়গাটায় আমাদের অবস্থানকে নিয়ে গেছি, আমাদেরকে যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটার যে মাপ ছিল এতদিন, আমার মনে এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে। রিলেটিভলি আমাদের চাইতে শক্তিশালী দলের বিরুদ্ধে তাদের দেশে গিয়ে তাদের মাটির দিকে ওদেরকে হারিয়েছে এবং তারপরে আমাদের এই অর্জনটা। ওরা দেশের জন্য যে সম্মান বয়ে নিয়ে আসলো এবং ওরা যেভাবে সম্মানিত হলো এর চাইতে বড় পুরস্কার হয় না। নতুন পথে হাঁটা শুরু করেছি 5ই আগস্টে এবং তার আগে যেসব ঘটনাগুলো ঘটেছে তাদের কথা বলতে আমাদের একটু ভেবে দেখা দরকার। এই সব কিছুর পাশে তাদেরকে নিয়ে শুধু গর্বের ব্যাপারটি আসে, কিন্তু কাউকে আর কিছু দেওয়ার নেই কিন্তু যারা চলে গেছে। পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে ওখানে এবং ওরা বলছে বাংলাদেশ ওদের চাইতে ভালো খেলছে, এই অর্জনটা বোধহয় অনেক কিছু দেওয়ার চাইতে অনেক বড় ব্যাপার হয়ে ওঠে। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিল সংযুক্ত আরব আমিরাত। কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করায় আটক ৫৭ বাংলাদেশের সাজা মওকুফ করেছে দেশটি। তাদের দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে এসব প্রবাসীদের প্রতি কোনো সহানুভূতি নেই বলে জানিয়েছিলেন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে ইউএইর প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1 মাসেরও কম সময়ের মধ্যে এই 57 জনের শাস্তি মওকুফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার সরকারকে সিদ্ধান্তটি জানায় আরব আমিরাত। প্রধান উপদেষ্টা ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। এই 57 জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জনতার আন্দোলন আমাদেরকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার অন্তত 2 বছর থাকা উচিত বলে মত দিলেন দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণমাধ্যম কর্মীদের উপর যথেচ্ছভাবে মামলার বিষয়ে প্রতিকার এবং নিপীড়ন হয় এমন আইনের সংশোধন চেয়েছেন সম্পাদকরা। দেশের মানুষের চাওয়া যাতে গণমাধ্যমে বাধাহীনভাবে প্রতিফলিত হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে সম্পাদকদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের ডেকে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বিভিন্ন পত্রিকার 20 জন সম্পাদক। দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনা। অন্তর্বর্তী সরকার কোন কোন কাজ করবে, কতদিন ধরে চলবে এই প্রয়াস, এসবই প্রাধান্য পায় বৈঠকে। গণমাধ্যমের শীর্ষ নীতি নির্ধারকরাও তুলে ধরেন উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের অবস্থান। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেনতেনভাবে যাতে সাংবাদিকদের ওপর মামলা না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে সরকারকে জানিয়েছেন তারা। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারে জনগণের মতামত যাতে গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় এমন আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। জাতি কি চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটির বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিক সময় নিয়ে মত দিয়েছেন সম্পাদকরা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। বলেছেন যে হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। গণমাধ্যমে যথাযথভাবে সরকারের দোষ ত্রুটি নিয়ে প্রতিবেদন করতেও সরকার প্রধান উৎসাহ দিয়েছেন বলে জানানো হয় ব্রিফিংয়ে। কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এ রায় দেন ঢাকার সিএমএম আদালত। বেগম জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানির জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো। এছাড়া আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় নায়ক দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 31টি মামলা হয় শেখ হাসিনার সরকারের সময়ে। মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক বলে শুরু থেকেই দাবি করে আসছে দলটি। যদিও দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থমকে যায় এ সময় মামলার বিচারিক প্রক্রিয়া। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন দুর্নীতির 2 মামলা থেকে মুক্তি দেয়া হয় বিএনপি নেত্রীকে। এরপর বাকি মামলাগুলো থেকে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু করে দলটি। এর মধ্যে প্রথম ধাপে মঙ্গলবার মানহানি সংক্রান্ত 5টি মামলা থেকে খালাস চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিএনপি নেত্রীকে খালাস দেন আদালত। বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান, 4 বছর আগে মারা গেছেন মামলার বাদী এবি সিদ্দিকী। এরপরও হয়রানির উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয় মামলাগুলো। এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট 8-9 তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম
শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে 2007 সালের ডিসেম্বরে বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। একই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও পরে হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ভারতের যোগ সাজশে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল এমন অভিযোগ করে স্বাধীন কমিশনের মাধ্যমে তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির নেতারা জানান, দেশপ্রেমিক সেনাবাহিনীর নৈতিকতা ভেঙে দিতে এবং দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নারকীয় হত্যাকাণ্ডের পেছনে কারা? মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নৃশংস এই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত করে অন্তর্বর্তী সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানায় বিএনপি। বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই, বিচার চাই। আমরা আশা করি দ্রুত তারা তদন্ত কাজ এবং বিচার কাজ সম্পন্ন করবেন। বিএনপির অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী, তার দল আওয়ামী লীগ ও পাশের দেশের যোগসাজশে এই হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই সম্পন্ন হয়েছিল। 22শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়। হত্যাকাণ্ডের পরের দিন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে শেখ হাসিনা পরবর্তীতে এই বাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে তারা দলীয় কর্মীর মতো কথা বলেছেন। তবে ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করেন হাফিজ। ছাত্র জনতার বিপ্লবে পূর্ণাঙ্গ সহায়তা করার জন্য বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্যোগকে স্বাগত জানিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জাতির সামনে প্রকাশের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। রহস্য উন্মোচিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গত 16 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ যে নির্যাতন করেছে তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মহানগর উত্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, কারোর প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না। 15.5 বছর আপনাদের সামনে খোলা মনে, খোলা পরিবেশে আমরা হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে। এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়। আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব। গুমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হতে হয় গুম। বন্দিশালা আয়নাঘরের অন্ধকার কুঠুরিতে কাটে 36 দিন। তারেক রিফাত দীর্ঘ 8 বছর ভয়ে মুখ না খুললেও গুম জীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেছেন সময় সংবাদের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন নাজবুস সালেহী। আবু বিন তারেক রিফাত 2015 সালে এইচএসসি পাশ করে সবেমাত্র অনার্সে ভর্তি হয়েছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজে। রিফাতের দাবি, গুমের বিরুদ্ধে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন তিনি। সেই অপরাধে 2015 সালের 18 অক্টোবর উত্তরা 10 নম্বর সেক্টরের বাসা থেকে সন্ধ্যাবেলা চোখে কালো কাপড় বেঁধে তুলে নেওয়া হয় তাকে। আমি উচ্চ মহলের কারো বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছি, এই জন্য আমাকে তাদের সাথে যেতে হবে। এই কথা বলেই আমাকে একদম বাসা থেকে আমার মা এবং বোনের সামনে থেকে নিয়ে গেছে। গাড়িতে উঠানো হলো। উঠানোর পরে কিছু দূর যাওয়ার পরেই আমার হাত দুটো হ্যান্ডকাপ দিয়ে বেঁধে দেওয়ার পরে একটা কালো টুপি দিয়ে আমার মাথায় পরে দেওয়া হয়েছে। রিফাত জানান, সেখান থেকে নেওয়া হয় র্যাব 1-এর কার্যালয়ে। পরে এক অন্ধকার কুঠুরিতে ঢুকিয়ে দেওয়া হয় তাকে। টানা 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, ছিল না গোসল কিংবা খাওয়ার ব্যবস্থাও। আলো বাতাসহীন রুমে চালানো হয় অমানবিক নির্যাতন। রুমের অবস্থাটা হচ্ছে গরম, কোনো ফ্যান ট্যান কিছু ছিল না।
কোনো জানালা ছিল না, শুধু একটা ছোট্ট একটা দরজা ছিল। রাত হচ্ছে না দিন হচ্ছে এটাও বোঝার উপায় নাই। তবে আজান শুনে বুঝতাম যে এটা ফজরের আজান দিচ্ছে। গোসল আমি 36 দিনে একদিনও করতে পারিনি, একদিন বা 2 দিন চেঞ্জ করতো রুমগুলোতে। তখন বুঝতাম যে এখন যে রুমটাতে আছি সেই রুমে অনেক লোকজন, বা শরীরের সাথে তো শরীর লাগলেও বোঝা যায় যে কে আছে ডানিয়া বামে। সামনে পিছে ডানিয়া বামে অনেক লোকজনই আমি পাইছি, কান্না করতেছে বা শুয়ে অজ্ঞান হয়ে আছে, এরকম প্রচুর মারতো। এদের মারগুলা আসলে যে লোকগুলাকে মারে আমার মনে হয় না ওরা স্বাভাবিক জীবনে আর ভালোভাবে হাঁটা চলাফেরা করতে পারবে। কয়েক দফা ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফিরেন রিফাত। ঢাকা থেকে গ্রেফতার হলেও কুমিল্লা থেকে অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। অনেক গভীর রাতে নিয়ে যেত, সেটা 2টা-2:30টার দিকে আনুমানিক। নিয়ে যাওয়ার পরে ওই যে লোকটাকে নিয়ে যেত সেই লোকটার ফিরে আসতো না আমাদের কাছে। তা আমাকে হ্যান্ডকাপ এবং জমটুপি খুলে দিয়ে বলতেছে তুমি সামনের দিকে যাও। যাওয়ার সময় ওদের আর্মস লোড করতেছিল, সাউন্ড হতেছিল কেমন জানি একটা, গুলি করবে এটা মানে ভাবে বোঝাচ্ছে যে আমাকে গুলি করবে। আমি ওই পরিস্থিতিটা একটু বুঝতে পেরে ওদের পায়ে ধরে ফেলছি যে আমি আপনাদের অনেক ছোট, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে ফেসবুকে পোস্ট করব না। আয়নাঘর থেকে মুক্তি পেলেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি রিফাত। র্যাবের দেয়া অস্ত্র মামলায় সহায় সম্বল বিক্রি করে এখন অসহায় রিফাতের পরিবার। এখন মানে মামলাটা এখন কোন নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ রাত 12টা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে। দুপুরে সচিবালয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, বলেন মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে গডফাদারদের বিরুদ্ধেও। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে উঠে আসে অবৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়টি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অস্ত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ায় মঙ্গলবার রাত 12টা থেকেই সব ধরনের অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। কিন্তু শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। দেশের মাদক নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া, মিয়ানমার সীমান্তে আইন শৃঙ্খলা আরও শক্তিশালী করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়ার কথাও জানান উপদেষ্টা। মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপরে আমাদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আমরা আশা করছি যে পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অস্ত্র উদ্ধার সহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ সবাই দেখতে পাবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। নামছে বানের পানি, স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা কয়েক লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণহানি 73 জনের, পুনর্বাসনের আশ্বাস উপদেষ্টার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে রিটটি দায়ের করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। সংস্থাটি এ বিষয়ে পদক্ষেপ না নেয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন। গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তার পরিবার। এতে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। যদিও গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে রোসাটম। রাজধানী জুড়ে ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে কিডনি রোগের নকল ইনজেকশন, যা রোগীকে করে তুলছে আরও অসুস্থ। ইনসেপ্টা কোম্পানির তৈরি ইপিয়েটিন নামক ইনজেকশনটির আসলের সঙ্গে নকলটিরও বিক্রি করছেন ইনসেপ্টার বিপণন প্রতিনিধি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও ভেজালের দায় নিতে নারাজ ইনসেপ্টা।
মাহির মারুফ ও আবু সাইদ নিশানকে সঙ্গে নিয়ে জিনা তারা যশোয়া রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল কুরেশি। কিডনি সমস্যায় ভুগতে থাকা রশিদা বেগমকে ইপোয়েটিন ইনজেকশন প্রয়োগ করার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখি 2 পা একসঙ্গে রাখতে পারতেছে না, খুব ছটফট করতেছে। ভুক্তভোগীর ছেলের অভিযোগ, যোগাযোগ করা হলে বিষয়টি চেপে যেতে টাকার লোভ দেখায় রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসি। তবে প্রমাণ দেখাতে না পারলেও ফার্মেসি মালিকের দাবি তাদের কাছেই বরং চাওয়া হয়েছিল টাকা। তামান্না ফার্মেসি থেকে আমি এটা খরিদ করি। মোট কথা ওনারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। যে লোক ভিকটিম 4 মাস, আমার ম্যানেজারে বলছে 5 লাখ টাকা দিতে হবে। ইনসেপ্টার থেকে আমরা মালটা তুলছি। সত্যি কি ইনজেকশনটি নকল? মোড়ক দেখে সহজে চেনার উপায় নেই। খেয়াল করলে দেখা যায় ইনসেপ্টার তৈরি আসলটির প্যাকেট খোলার অংশে বাংলায় লেখা নামের এক কোণে একটি আর বর্ণ রয়েছে, নকলটিতে রয়েছে 2টি আর। এবার খুঁজবো নকলটি আসছে কোথা থেকে। ক্রেতা সেজে লাস ফার্মার বনশ্রী শাখায় গিয়ে মেলে আসল এবং নকল 2 ধরনের ইপোয়েটিন। রশিদেও মেলে পার্থক্য। নিউক্লিয়ারের ওদের হচ্ছে 2 রকমের ইনভার্স হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার হাইজিনের আর একটা হচ্ছে নিউক্লিয়ার ইনসেপ্টার। এটাও হচ্ছে ওদের দায়। লাস ফার্মা এমন জালিয়াতির দায় চাপায় ইনসেপ্টার বিপণন কর্মীর ওপর। আপনাকে কি 2টা ঔষধই একজন ব্যক্তি দিচ্ছে? না ম্যাম, এখানে হচ্ছে যে ইনসেপ্টার অনেক আমার আছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে অর্ডার কাটে। লাস ফার্মার কর্মীদের সহায়তায় সুনীল হালদার নামে ইনসেপ্টার ওই কর্মীকে খুঁজে পায় সময় সংবাদ। তার বাসায়ও মেলে নকল ইপোয়েটিন। দায় এড়াতে সুনীল নেন নানা গোজামিলের আশ্রয়। এই 2টার রহস্য কি? এটা আপা প্রিন্টিং এর বেস। আপনি তো ইনসেপ্টার থেকেই আনছেন। সেটার জন্য তো আপনার একটা ছাড়পত্র লাগছে, কাগজ লাগছে। আপনি চাইলে না দিয়ে দিলে এরকম তো হয় না। এটা আমি সরাসরি শুনেন, এই ওষুধ আমি মেডিকেল থেকে আসছি। আমি আমাদের মুগ্ধা মেডিকেলের সামনে যে একটা দোকানের ওরা রাখে, ওইখান থেকে নিয়ে এসেছি। মুগ্ধা মেডিকেলের সামনের যেই ফার্মেসি থেকে সুনীল নকল ইনজেকশন কিনেছেন, তাদের দাবি ইনসেপ্টার বিপণন কর্মী ভুয়া ইপোয়েটিন তাদের কাছে সরবরাহ করছেন। ইনসেপ্টার যে আছে ওনার নাম উত্তম নাম আর কি, ওনারই কলেজ লোক যদি না জানে, ধরেন আপনার ইনসেপ্টার তো 100% জানে, কারণ আপনারা আমি জীবনে তো প্রথম জানি গেল আর ডাবল আর, আমিও তো কখনো জানতাম না। আপনার ওষুধগুলো কে দেয়? ক্রেতা সেজে শাহবাগ এলাকায় সময় সংবাদ। এবার ফার্মেসির কর্মীর সহযোগিতায় প্রশ্নের মুখোমুখি ইনসেপ্টার এক বিপণন প্রতিনিধি। নকল ইনজেকশন ইনসেপ্টার থেকেই দেয়া হয় জানিয়ে ওই মুহূর্তেই উধাও তিনি। ইনসেপ্টার আপনাকে এই ঔষধটাই দিছে, তাই? হ্যাঁ, এই যে যেখানে পেছনে ডাবল আর লেখা, এটা জি আমি ইনসেপ্টার প্রোডাক্টই দিছি। হ্যাঁ, ইনসেপ্টার কোথা থেকে আনছেন? আমাদের অফিসের প্রোডাক্ট। তার কোনো প্রমাণ আপনার কাছে এখন নেই? আমি দিতে পারবো, আমার অফিস ইনভয়েস তো অবশ্যই আছে। নকল ওষুধ কোথা থেকে বাজারে আসছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইনসেপ্টা। ডাবল আর আপনাদের যে সন্দেহ যেটা নিয়ে উৎপত্তি, এবং সন্দেহটা মানে কোনোভাবেই অমূলক না। ফার্মেসি এবং কোম্পানি উভয় পক্ষই জড়িত থাকার সম্ভাবনা আছে। প্রতিরোধের ব্যাপারে যত দূর পর্যন্ত যাওয়া লাগে সেই পর্যন্ত যাব। সময় সংবাদের থেকে পাওয়া তথ্যে অভিযানে মাঠে নামার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারা বাংলাদেশে আমাদের 52টা অফিস আছে, সেইখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা কাজ করতেছে, তাদেরও আমরা জানিয়ে দিব যে এই ওষুধটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে যেন উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আশঙ্কার বিষয় হচ্ছে রাজধানী ছাড়াও দেশের আর কোন কোন জেলায় এই নকল ইপোয়েটিন ছড়িয়ে গেছে। তবে সব ছাপিয়ে একটি প্রশ্ন থাকে, যে ঔষধকে মানুষ জীবন বাঁচানোর জন্য ব্যবহার করে, সেই ঔষধে যদি তাকে মৃত্যুর দিকে ধাবিত করে, তাহলে মানুষ বাঁচার আশা পাবে কি করে? জিন্না তারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভোর থেকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতার। প্রধান সড়কসহ অলিতে গলিতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি জমতে দেখা যায়। চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। দীর্ঘদিনের এই ভোগান্তি এড়াতে নতুন সরকারকে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার দাবি নগরবাসীর। দিন যায়, কর্তৃপক্ষ বদলায়, তবেই রাজধানীর জলাবদ্ধতার রূপ সেই একই। মঙ্গলবার ভোরে মাত্র ৮০ মিলিমিটার বৃষ্টি হয় রাজধানীতে, আর তাতেই সড়ক উপচে পানি চলে যায় ঘরের দরজায়। বেহাল অবস্থা মেগাসিটি ঢাকার। সকাল পেরিয়ে দুপুর, তবুও পানিতে থই থই রাজধানীর অধিকাংশ এলাকা, আর নিচু এলাকা তো বলাই বাহুল্য। প্রধান সড়কগুলোই ভাসল ময়লা পানিতে। ডুবে যায় রাস্তার দুই পাশের ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান। চরম দুর্ভোগে রাজধানীবাসী। উপর দিয়া চলে ট্রেন, নিচে দিয়া পানিতে আমরা ডুবতেছি। এই বছরে মনে করেন আমার এই 4বার ডুব যাই। 85 সালের রাস্তা হয়েছে, 87 সালের থেকে রাস্তার পানি দেখতে আসি। ব্যাংকে আসছিলাম, ভিজে টিজে অনেক কষ্ট করে এই যে দিয়ে এই যে এখন
ফিরলাম। 10 বছরের মধ্যে এই রাস্তাটা কোনো সংস্কার হয় নাই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তারা যখন দিয়েছিল তারা লুটি পুটি খাইছে, দেশের জন্য তারা কেউ কিছু করে নাই। মিরপুর, আগারগাঁও, নয়াপল্টন, বনানী, নিউ মার্কেট সহ অধিকাংশ এলাকায় ডুবে যায়। যাত্রীদের বিড়ম্বনার পাশাপাশি ছিল যানবাহনের ধীরগতি। যত্রতত্র পানি ঢুকে বন্ধ হয়ে যায় ছোট যানবাহন, আর তাই জনসাধারণের শেষ ভরসা রিক্সা, ভ্যান গাড়ি। আবার সেখানেও ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। যেতে গেলে 5 মিনিট সময় লাগে, কিন্তু সেই জায়গায় 30 টাকা দিয়ে যাওয়া লাগতেছে আপনার ভ্যানে করে। আমাদের তো ডিউটি আছে, যাইতে তো হবে। যেমন কমলাপুর, কিন্তু বাইরে হইতে যেন আটকে আছে। স্টুপিড মার্কেট অফ দেশ। ভারী বৃষ্টি না হলেও সপ্তাহ জুড়েই থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। অল্প সময়ে অধিক বৃষ্টিপাত হয়, কিন্তু পানির যে চলে যাওয়ার যে ড্রেনেজ সিস্টেমটা কভার করতে পারে না, বিদায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর এখন মোটামুটি সক্রিয় হয়ে গিয়েছে, বিদায় প্রতিদিনই আমরা এখন আশঙ্কা করছি হয়তো বৃষ্টিপাত হবে, তবে অবিরামভাবে না। সামান্য বৃষ্টিতেই যেন নিয়মে পরিণত হয়েছে যানজট আর জলজট। নগরবাসী বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর কর্তৃপক্ষের অবহেলার মাশুল গুনছেন তারা। ঢাকায় জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে বহু পদক্ষেপ হাতে নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, তবে তার কার্যকারিতা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে এই জলজটের ভোগান্তি এড়াতে শীঘ্রই নতুন সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি রাজধানীবাসীর। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করায় নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ভিটেমাটি, ঘর বাড়ি, মাছের ঘের ও ফসলি জমির ব্যাপক ক্ষতিতে দিশেহারা বাসিন্দারা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক লাখ মানুষ। কমতে শুরু করেছে বানের জল, আর ফুটে উঠছে তাণ্ডবের চিত্র। ভিটেমাটি পর্যন্ত নিয়ে গেছে বন্যা। ঘরের ভিত নড়বড়ে হয়ে ধসে পড়েছে বেশিরভাগ। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নির্বাক বাসিন্দারা। কুমিল্লায় বন্যার পানি নামছে ধীরগতিতে, সঙ্গে সঙ্গেই আঘাতের চিহ্ন ভেসে উঠছে। মানুষ হারিয়েছেন ঘরবাড়ি, গবাদি পশুর খামার, ফিশারিজ সহ ব্যবসা প্রতিষ্ঠান। জেলায় 1 লাখেরও বেশি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে বুড়িচং উপজেলায় 40,000 পরিবার ঘরহারা। প্রায় 65,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। 100 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। নোয়াখালীতেও ধীরে ধীরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, তবে পানিবন্দী থাকায় চর্ম ও ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসীরা। টিউবওয়েলগুলো ডুবে থাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। 85,379টি পুকুর ও মাছের খামার ভেসে গেছে। প্রায় 2,500 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি 74 বছরের ভিতরে এরকম বন্যা আমি আর দেখি নাই। এলাকায় ঘরবাড়ি সবাই হয়ে গেছে, ডুবে গেছে, সবকিছু ডুবে গেছে। পানি এক মাজা আমাদের গাঁটা দিয়ে, আমরা এখন আশ্রমে আছি। আমাদের গরু, ছাগল, হাঁস, মোরগ, বাড়ির সবকিছু বন্যাতে আপনার পশু পাখি মারা গেছে, কিছু খানার অভাবে মারা গেছে, এখন কিছু আশ্রয়কেন্দ্রে হয়তো মানুষের রাখছে। মানুষের অসুখ বিসুখ, বাচ্চাদের বেশি ব্যবসা অসুখ বিসুখ প্রচুর দেখা দিয়েছে, ডায়রিয়া দেখা দিচ্ছে। ফেনীর পরশুরাম ও ফুলগাজী ছাড়া বাকি সব উপজেলায় অনেক এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। তবে আশ্রয় কেন্দ্র থেকে বেশিরভাগ মানুষ ফিরেছেন বাসস্থানে, যদিও অনেকের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও বসবাসের উপযোগী হয়নি। হাসপাতালে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত রোগী, পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ মেডিকেল টিমও কাজ করছে। এদিকে কাপ্তাই হ্রদে পানি কমতে থাকায় জলকপাটের 5 ফুট খোলা হয়েছে। তবে লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর, বরকল সহ কয়েক উপজেলায় প্রায় 17টি গ্রামের মানুষ এখনও পানিবন্দী। জেলা প্রশাসন থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের রান্না করা খাবার দেয়া হচ্ছে। যারা বাসায় আছেন তাদের দেয়া হচ্ছে 10 কেজি করে চাল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 73 জনের মৃত্যু হয়েছে। 11 জেলায় 5,82,000-এর বেশি পরিবার পানিবন্দী রয়েছেন। সকালে ব্রিফিংয়ে তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব। আর উপদেষ্টা জানিয়েছেন, বন্যার সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ করলে সহযোগিতা করবে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো। 5,82,155টি পরিবার পানিবন্দী রয়েছে। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 50 লক্ষের উপরে। মৃতের সংখ্যা আজকে একটা পর্যন্ত হচ্ছে 71 জন। তার ভিতরে পুরুষ 45, মহিলা 7, শিশু 19।
কুমিল্লাতে 19 জন, ফেনীতে 28 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 11 জন, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1, কক্সবাজার 3 এবং মৌলভীবাজারের 1 জন। নিখোঁজ লোকের সংখ্যা মৌলভীবাজারে 1 জন। দুর্যোগ যে এরকম মানুষের সহযোগিতায়, স্বেচ্ছাসেবীদের সহযোগিতায়, ছাত্র জনগণের সহযোগিতায় আমরা অতিক্রম করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও পুনর্বাসন কর্মসূচিও আমরা সুচারুভাবে সম্পন্ন করতে পারব। নোংরা পরিবেশে তৈরি হতো খাবার, বিক্রি করা হতো মেয়াদ উত্তীর্ণ পণ্য। শাহজাহানপুরে শিক্ষার্থীদের নিয়ে অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে 2 প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। ইচ্ছেমতো বসানো হতো মিষ্টি বিস্কুটের মেয়াদ উত্তীর্ণের তারিখ, নেই ক্রয়ের পাকা রসিদও। এমন অনিয়মের মধ্যেই চলছিল রাজধানীর শাহজাহানপুরের মুসলিম সুইটস অ্যান্ড বেকারি নামের এই প্রতিষ্ঠানটি। বাইরে থেকে পরিপাটি মনে হলেও রান্নাঘরে ভিন্ন চিত্র। একই ফ্রিজে রাখা হয় কাঁচা ও রান্না করা মাংস, পরিবেশও নোংরা। মঙ্গলবার শিক্ষার্থীদের নিয়ে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অনিয়ম প্রমাণিত হওয়ায় 2 ব্যবসা প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। মিষ্টিগুলোতে কোনো মেয়াদ দেওয়া ছিল না এবং এটি দীর্ঘদিন যাবত তারা বিক্রি করে আসছে। ইভেন আজকের এবং গতকালের যে ক্যাশ মোমো সেটিতে আমরা ভেরিফাই করে দেখেছি মিষ্টির সাথে কোনো মিল নেই। রান্না করা মাংস ফ্রিজের একই চেম্বারে যেখানে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করা হয়েছে সেখানে খোলা অবস্থায় সংরক্ষণ করেছে এবং ফ্রিজের অবস্থাটা খুবই নোংরা অবস্থায় ছিল। অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, ব্যবসায়ীদের সচেতনতার অভাবে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। নোংরা পরিবেশের খাবার খেয়ে অনেকে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। মানুষের মধ্যে অসুস্থতার সৃষ্টি হইতেছে এবং দেখা যেত তারা বলতেছে যে তারা হোমমেড জিনিসগুলো করতেছে, অ্যাকচুয়ালি তারা হোমমেড করতেছে না। দেখা গেছে গতকালে যে আইটেমগুলো বাঁচে গেছে, যেগুলো হচ্ছে সেল হয় নাই, সেই আইটেমগুলো আবার পুনরায় তারা হচ্ছে এই ডেটে সেল করতেছে। সামাজিক সচেতনতা তৈরিতে ভোক্তা অধিকারের সঙ্গে এ ধরনের অভিযানে অংশগ্রহণ করে যাবে বলে জানালেন শিক্ষার্থীরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আমিরাতে আটক 57 বাংলাদেশির সাজা মওকুফ। সম্পাদকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালাকানুন বাতিলের দাবি। এবং 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নায়ক মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সবাই।